তো অ্যাজমাটাকেও আমাদেরকে মানসিকভাবে একটু অ্যাকসেপ্ট করতে হবে যে অ্যাজমার এতগুলা মেডিসিন ইউজুয়ালি থাকে না। যখন রোগী ভালো হয়ে যায় একটা কি দুইটা মেডিসিন থাকে। আপনি যদি এইগুলা দিনের পর দিন কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনাকে বারবার এই অ্যাটাক হবে না। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা একটু তার কথা শুনি। জি, হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাকে অনুরোধ করবো আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবার জন্য। জি, আমার ছেলের 26 বছর বয়স। জি, ছোটবেলা থেকে অ্যালার্জি অ্যাজমা আছে। এখন শুধু সবসময় কাশি উঠে না, এমন করে 24 ঘন্টায় কাশে। চট্টগ্রামে অনেক ডাক্তার দেখিয়েছি, কাশিটা কোনোভাবে ভালো হচ্ছে না। এখন তো বয়স হচ্ছে, চাকরি বাকরি পড়াশোনা শেষ, চাকরি বাকরি করার লাগে এখন কি করা যায়, এই জন্য আমি একটু পরামর্শ চাচ্ছি আপনাদের কাছে। জি, আপনাকে ফোন দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যালার্জিও আছে। আচ্ছা, জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে দর্শককে তাহলে করতে পারেন। এখানে আসলে একটা হয় যে আমরা অনেক সময় দেখা যায় যে শুধু শ্বাসকষ্টটার চিকিৎসা করি, যে অ্যাজমা শুধু ইনহেলার দিলাম, নেবুলাইজ করলাম, বিভিন্ন মেডিসিনস দিলাম, কিন্তু আসলে অনেক সময় হয় কি নাকের পোর্শন যেটা, যে আপনার নাকে যে সর্দি লেগে থাকে, নাকে হাঁচি হয়, এই পোর্শনটা অনেক সময় ইগনোর থাকে। এটাকে আমরা এতটা গুরুত্ব অনেক সময় হয়তো দেই না বা দিতে পারি না এরকম। কিন্তু এই কাশিটা মেনলি হয় যে নাকে যেই সর্দি জমে থাকে, নাকে যে একটা প্রদাহ থাকে, এই দীর্ঘমেয়াদী প্রদাহের জন্য নাক থেকে কি হয়, আপনার অল্প অল্প সর্দি বা পানি যখন নিচে ফুসফুসের দিকে যেতে থাকে তখনই আপনার মনে করেন রোগীর কাশি হয়। তো এই জন্য এই রোগীগুলোকে আপনার ফুসফুসের পূর্ণ চিকিৎসা করে সাথে তার নাকটাকেও ড্রাই থাকে, নাকে যে আমরা কি বলে নাক পরিষ্কার করার জন্য স্টেরয়েড ড্রপ দিই, আমরা স্প্রে দেই, অ্যান্টিহিস্টামিন দিই। আপনি দেখবেন নাকটাকেও যখন প্রপারলি ইম্পর্টেন্স দেওয়া হবে সাথে সাথে আপনার এই যে গলাতে কাশি দেয়া এইগুলো কমে যাবে। সেক্ষেত্রে দর্শকের কি করা উচিত হবে? মানে উনি কি একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাবেন নাকি একজন রেসপিরেটরি মেডিসিন? এইটা রেসপিরেটরি মেডিসিনে যাওয়া উচিত, কারণ নাক কান গলাতে গেলে ওনারা শুধু নাক কান গলাটাই হয়তো ইম্পর্টেন্স দিবেন, চেস্টটা এত ইম্পর্টেন্স দিবেন না। আর এটা চেস্ট স্পেশালিটির একটা প্রাইমারি রেসপন্সিবিলিটিস, যে উনি জিজ্ঞেস করা আপনার কি হাঁচি হয়, আপনার কি এইটা হয়, তখন যদি থাকে তখন রেসপিরেটরি ফিজিশিয়ানই এটাকে চিকিৎসা দিয়ে দিতে হবে। আমরা একটি ফোন নিয়ে তারপর আলোচনা শুরু করি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাইদুল ইসলাম। জি, আমার বয়স হচ্ছে 44 ইয়ার্স। আচ্ছা, আমার লাস্ট 10 ইয়ার্স ধরে মানে অ্যালার্জি জনিত আর কি অ্যাজমা। তো আমি এটার জন্য ডক্টর দেখিয়েছি এবং আমাকে মন্টিকুলার জাতীয় ঔষধ এবং ফেক্সিমেনাডিন এই জাতীয় ওষুধ খাচ্ছি। তো এই ওষুধগুলো যখন আমি খাই, কন্টিনিউ করি, তখন আমি ভালো থাকি। বা যখনই আমি এটাকে বন্ধ করে দিই তখন দেখা যাচ্ছে এগুলো আবার আমার করে, এবং সকালে ঘুম থেকে উঠলে একটু হাঁচিটা থাকে। তারপর দেখা যাচ্ছে যে অ্যালার্জিটাও থাকে, চোখ লাল হয়ে যায়, চুলকায় এবং দাঁড়াতে গেলে এই ধরনের প্রবলেম হয়। আর হচ্ছে এতে দেখতেছি আমার নার্ভগুলো, মানে ওষুধটা কন্টিনিউ করলে নার্ভগুলো ডাউন হয়ে যাচ্ছে, মানে একটু আমি উইকনেস ফিল করি আর কি। তো এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? আসলে আমি এটা থেকে মানে পরিত্রাণের আসলে কি সেটা একটু আমি পরামর্শ চাচ্ছি। বুঝতে পেরেছি সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন দেবার জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আসলে এই জন্য বললাম যে অ্যাজমার ট্রিটমেন্টে পেশেন্ট এডুকেশনস একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে আপনি অ্যাজমা সম্বন্ধে কতটুকু জানেন বা বুঝেন। যেমন অ্যাজমা হলো একটা দীর্ঘমেয়াদী রোগ। আমরা যখন রোগীকে বলি যে আপনাকে অনেক দিন মেডিসিন খেতে হবে, তখন রোগীরা একটু অবাক হয় যে এতদিন তো আমি মেডিসিন খেতে পারবো না। কিন্তু বুঝতে হবে যে এখানে আপনার শ্বাসতন্ত্রে একটা দীর্ঘমেয়াদী একটা প্রদাহ চলতে থাকে। এখন আমরা যদি এইভাবে জিনিসটাকে নেই, ধরেন আপনার প্রেশার হলো, আপনার ডায়াবেটিস হলো, আমরা কিন্তু এক বাক্যে মেনে নিয়ে বুঝি যে আমার প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হবে, ডায়াবেটিসের ইনসুলিন বলেন আমাকে সারা জীবন নিতে হবে। তো অ্যাজমাটাকেও আমাদেরকে মানসিকভাবে একটু অ্যাকসেপ্ট করতে হবে যে অ্যাজমার এতগুলা মেডিসিন ইউজুয়ালি থাকে না। যখন রোগী ভালো হয়ে যায়
একটা কি দুইটা মেডিসিন থাকে, আপনি যদি এইগুলা দিনের পর দিন কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনাকে বারবার এই অ্যাটাক হবে না। কিন্তু আমাদের হয় কি, যখনই আমরা এই একটা দুইটা মেডিসিন না নিয়ে একটু ভালো হই, অনেক ওইটা করে যে আমি না এতদিন ওষুধ খেতে পারবো না, আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিলে 2 মাস পরে যে আবার তার অ্যাটাক আরম্ভ হয়, আবার রোগীকে তখন ডাক্তারের কাছে আসতে হয়। তাহলে জিনিসটা হলো যে প্রথম দিকে যখন খারাপ অবস্থায় আসে তখন মেডিসিন অনেক বেশি থাকে, তারপর মাস 2-1 পরে দেখবেন ডক্টর আপনাকে বলবেন যে আপনি এই 2টা মেডিসিন রেগুলার খেতে থাকেন, আপনাকে সহজে আর ডাক্তারের কাছে আসতে হবে না। কারণটাই হলো এটা। জি সাইফুল ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে আসলে ওষুধগুলো কন্টিনিউ করে যেতে হবে। আমি এই আমাদের দর্শকের প্রশ্নের সাথে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই যে এই যে ওষুধ চিকিৎসা কন্টিনিউ করে যেতে হবে, সেক্ষেত্রে কি চিকিৎসকের ফলো আপে থাকাটা জরুরি? মানে প্রত্যেক 2 মাস পর পর অথবা কিছু নির্দিষ্ট সময় পর পর চিকিৎসকের কাছে আসতে হবে? হ্যাঁ, এটা আসলে প্রথম দিকে যখন রোগী খারাপ থাকে বা এতটা যখন রোগী বোঝে না, তখন আসলে আমরা তো মেডিসিন আসলে গ্র্যাজুয়ালি আমরা অ্যাজমার মেডিসিনগুলো কমাই। ইউজুয়ালি আমাদের চেম্বারে কী হয়, রোগীরা আসে খারাপ অবস্থায়, তখন নাম্বার অফ মেডিসিনস একটু বেশি হয়। তারপরে কিন্তু গ্র্যাজুয়ালি কিছুদিন পর পরে 2 মাস পরে যে আপনি দেখবেন শুধু 2টা মেডিসিন আমরা দিই, যে এই 2টা মেডিসিন আপনি লম্বা সময় খেতে থাকেন। এই 2টা মেডিসিন যারা রেগুলার কন্টিনিউ করতে থাকে তাদেরকে আমরা বলি যে আপনি 3 মাস পরে আসেন, 6 মাস পরে আসেন, অনেকে দেখা গেলো 2 বছরও আসে না, হঠাৎ করে আসে। তো বললাম যে এতদিন আসেন নাই কেন? স্যার আমি এতদিন ভালো ছিলাম। মেডিসিন নিচ্ছিলেন? হ্যাঁ স্যার, আমি 2টা মেডিসিন রেগুলার নিচ্ছিলাম। তাহলে মূল জিনিসটাই হলো যে এত ঘন ঘন আসতে হয় না, একবার কন্ট্রোল হয়ে গেলে পেশেন্ট যদি বুঝতে পারে।